হাই ভিউয়ার্স, আজকে আমরা সেশন 4 থেকে শুরু করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। সেশন 4, তথ্য অনুসন্ধান। সমস্যা সমাধানের সবচেয়ে প্রধান এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোনো সমস্যা খুঁজে বের করা এবং এর পেছনের কারণ কী তা খুঁজে বের করা। আমরা এই দুইটি কাজই ইতিমধ্যে করে ফেলেছি। এবার আমরা তথ্য অনুসন্ধান করে সমস্যাটির সমাধান খুঁজে বের করব। চলো আমরা আরেকটি উদাহরণ দিয়ে ব্যাপারটি বোঝার চেষ্টা করি। সমস্যার উদাহরণ: শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সংখ্যা বেশি হয়। শিক্ষক নির্দিষ্ট সময়ের মধ্যে একটি সেশন শেষ করতে পারছেন না। আমাদের যে সমাধান খুঁজতে হবে, শ্রেণীকক্ষে কিভাবে ব্যবস্থাপনা করলে শিক্ষক নির্দিষ্ট সময়ে সকল শিক্ষার্থীর একটি সেশনের সব কাজ শেষ করতে পারবেন। সমাধানের তথ্যের উৎস হতে পারে পত্রিকা, অন্য কোনো শিক্ষক, এই বিষয়ে কোনো বই বা ইন্টারনেট। আমরা বাড়িতে গিয়ে আমাদের সমস্যার সমাধানের জন্য তথ্য খুঁজে বের করব। আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি, কোনো পত্রিকায় আমাদের সমস্যার বিষয় লেখা আছে কিনা খুঁজে দেখতে পারি, অথবা কোনো অভিজ্ঞ ব্যক্তি বা বিশেষজ্ঞের সাক্ষাৎকার নিতে পারি। তথ্য অনুসন্ধানের কাজটি আমরা বাড়িতে করব, কিন্তু তার আগে তথ্য অনুসন্ধান সম্পর্কিত কিছু সাধারণ বিষয় জেনে রাখা। মানবীয় উৎস থেকে তথ্য নেওয়ার ক্ষেত্রে আমরা যখন কোনো ব্যক্তির কাছ থেকে তথ্য নিব, তখন লক্ষ্য রাখব ওই ব্যক্তি তথ্যটির সাথে সম্পর্কিত কিনা, অর্থাৎ ওই ব্যক্তি তথ্যটির ব্যাপারে বিশেষজ্ঞ বা অভিজ্ঞ কিনা। যেমন একজন ব্যক্তি যিনি কখনো কম্পিউটার ব্যবহার করেননি, তাকে আমরা জিজ্ঞেস করি না যে কম্পিউটারের কোন অ্যান্টিভাইরাস ব্যবহার করা উচিত। তেমন একজন ডাক্তারের কাছে আমরা জানতে চাইব না আমাদের এখন এইগুলো ফিল আপ করতে কিভাবে হাঁস মুরগি লালন পালন বা মৎস্য চাষ করতে। কোনো ব্যক্তির কাছ থেকে তথ্য নেওয়ার সময় তার মতামতের চেয়ে প্রকৃত সত্য বা ফ্যাক্টকে গুরুত্ব দিব। মতামত হচ্ছে ব্যক্তির নিজস্ব চিন্তা ভাবনা বা অনুভূতির প্রকাশ, আর অন্যদিকে ফ্যাক্ট হচ্ছে প্রমাণযোগ্য তথ্য। যেমন মতামত হচ্ছে আজকে অনেক গরম পড়েছে, আর ফ্যাক্ট হচ্ছে আজকের দিনের তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস। মতামত হচ্ছে শ্রমের মজুরি বৃদ্ধি পেয়েছে, আর ফ্যাক্ট হচ্ছে শ্রমের মজুরি 8,000 থেকে 10,000 টাকা করা হয়েছে। ব্যক্তি যে উৎসের উপর ভিত্তি করে তথ্য দিচ্ছে, সেই উৎসটি যথেষ্ট বিশ্বাসযোগ্য কিনা সেটিও দেখা জরুরি। যেমন কোনো ব্যক্তি এসে বললেন, বাজারে গিয়ে শুনলাম দেশে 8 মাত্রায় ভূমিকম্প হয়েছে। এখানে উৎস হচ্ছে বাজার, যেটি কোনো সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য উৎস নয়। এখানে নির্ভরযোগ্য উৎস হতে পারে আজ 20 তারিখ টেলিভিশনের 8টার সংবাদে একটি প্রতিবেদনে দেখল দেশে 8 মাত্রার ভূমিকম্প হয়েছে। অনির্ভরযোগ্য উৎস হলো গতকাল ইন্টারনেটে দেখলাম ব্যক্তি বিশেষ পুরস্কার পেয়েছেন। নির্ভরযোগ্য উৎস নামক পত্রিকায় ব্যক্তি বিশেষ পুরস্কার পেয়েছে, এ নিয়ে একটি প্রতিবেদন ছাপানো হয়েছে। যখন কোনো ব্যক্তি সুনির্দিষ্ট কোনো উৎসের উপর ভিত্তি করে তথ্য দেয়, তখন উৎসটি সত্যি ওই তথ্য দিয়েছে কিনা তা আমরা যাচাই করতে পারি। আর সুনির্দিষ্ট উৎস উল্লেখ না করলে যাচাই করা সম্ভব হয়। যেমন একজন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে একটি শিশুর ছবি পাঠিয়ে বিভিন্ন জনকে বললেন, শিশুটিকে চৌরাস্তার মোড়ে পাওয়া গেছে, তার বাবা মাকে খুঁজে পেতে বেশি বেশি পোস্টটি ছবিটি শেয়ার করুন। শিশুটির ছবিতে আর কোনো লেখা বা তথ্য উল্লেখ নেই। আর কি কি তথ্য থাকলে আমরা শিশুটির এই ঘটনাকে সত্য বলে বিশ্বাস করতে পারতাম? শিশুটির নাম, শিশুটির ঠিকানা, শিশুটির মা বাবার নাম, শিশুটি হারিয়ে গিয়েছে এই মর্মে মা বাবার একটি ভিডিও বা প্রেক্ষাপট, পরিস্থিতি, সময়, স্থান ইত্যাদির ভিন্নতার উপর কোনো তথ্য ভিন্ন বা অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে। তাই কোনো তথ্য নেওয়ার সময় একজন ব্যক্তি কোন প্রসঙ্গে কখন তথ্যটি দিচ্ছে সেটি বুঝে তথ্যটি নিতে হবে বা ব্যবহার করতে হবে। যেমন তুমি ইন্টারনেটে সার্চ করলে 2014 সালের একটি সংবাদ থেকে জানতে পারলে বাংলাদেশে 10টি শিক্ষা বোর্ড, কিন্তু বর্তমানে সঠিক তথ্য হচ্ছে বাংলাদেশে 11টি শিক্ষা। তোমার তথ্যটি কি ভুল? হ্যাঁ, তোমার তথ্যটি বর্তমান সময়ের সাপেক্ষে ভুল। তোমার তথ্যটি ছিল 2014 সালের, বর্তমান তথ্যটি 2023। এই ধরনের আরও একটি উদাহরণ, 2023 সালের তথ্য অনুযায়ী মেসি ব্যালন-ডি-অর পেয়েছে 7 বার, কিন্তু 2024 সালের তথ্য অনুযায়ী মেসি ব্যালন-ডি-অর পেয়েছে 8 বার। বাড়ির কাজ,
উপরের বিষয়গুলো লক্ষ্য রেখে আমরা বাড়িতে যার যার দলগত চিহ্নিত সমস্যাটির সমাধান খুঁজতে তথ্য অনুসন্ধান করব। নিচের ঘরে লিখব আমাদের সমস্যার সমাধানের জন্য কি কি তথ্য পেয়েছি। এখানে হবে আমাদের সমস্যা আর এখানে হবে সমাধানের জন্য যে তথ্য খুঁজে পেলাম। চলো এর অ্যান্সার স্ক্রিপ্টে চলো। আমাদের সমস্যা শিশুদের অতিরিক্ত মোবাইল আসক্তি। সমাধানের জন্য যে তথ্য খুঁজে পেলাম, বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখতে হবে, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করতে হবে, অন্য শিশুদের সাথে মিশতে দিতে হবে, শিশুদের সুস্থ মানসিক বিকাশ বৃদ্ধি করে এমন খেলাধুলা বা বিনোদনের ব্যবস্থা করতে হবে, তাদেরকে ঘুরতে নিয়ে যেতে হবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা সেশন 5 থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।